স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সব দলের অংশগ্রহণে স্বচ্ছ একটি নির্বাচনের প্রশ্নে অনিশ্চয়তার মধ্যে পুরো দেশ, কারণ নির্বাচনকালীন সরকার নিয়ে অনড় অবস্থানে এখনো প্রধান দুই রাজনৈতিক দল আছেন। আইন, আদালত, সংবিধান, দেশ, জনগণ সামনে রেখে নিজ নিজ পক্ষে যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরছে দলগুলি। কখন কিভাবে দশম জাতীয় নির্বাচন করা হবে তা স্পষ্ট হয়ে উঠছে না কারো ভাষ্যেই। আজকের আলোচনার শিরোনাম তাই নির্বাচনী বচন। কথা বলতে স্টুডিওতে আছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, আছেন বাংলাদেশ সরকারের মন্ত্রী জনাব চিরঞ্জিত সেনগুপ্ত এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। স্বাগত আপনাদের। জনাব ব্যারিস্টার রফিকুল হক, আপনি জানেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশ্যে একটি বক্তব্য বলেছেন যে পার্লামেন্ট থাকলেও অধিবেশনে বসবে না 27 জানুয়ারি থেকে 27 অক্টোবর থেকে 24 জানুয়ারি পর্যন্ত। তাহলে এইটা কি একটা ইঙ্গিত দেয় যে 24 জানুয়ারির মধ্যে আসলে নির্বাচন করতে হচ্ছে বা আমরা নির্বাচন পাচ্ছি? ইঙ্গিত কেন, সে তো স্পষ্ট বলেছে। এটা প্রধানমন্ত্রী বলেন, স্পষ্ট বলেছে মানে সংবিধান অনুসারে না 27 অক্টোবর থেকে 24 জানুয়ারির মধ্যে ইলেকশন হবে। জি, এবং না আমরা প্রধানমন্ত্রী বক্তব্য তার আমরা শুনি না। আমাদেরকে মোশাররফ হোসেন ভূঁইয়া যে এটা বলেছেন যে 27 অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী না বললে মোশাররফ ভূঁইয়া কি করে বলবে? উনি যেটা বলেছে যে ওইটা থেকে কত জানুয়ারি 27 অক্টোবর থেকে 24 জানুয়ারির মধ্যে ইলেকশন হবে। না ওইটার মধ্যে একটু উনি ইলেকশন হবেটা পরের কথা, আগের কথাটা হচ্ছে 27 অক্টোবরের মধ্যে 24 জানুয়ারি সংসদ আর কোনো অধিবেশনে বসবে না। তার মানে এনাফ ইন্ডিকেশন যে ইলেকশন হবে বলে। ইলেকশন না হলে তো 60 ডেজ তো পার হতে পারে, সংসদ বসতেই হবে। তো ইলেকশনের কথাও বলেছে। আচ্ছা, ইলেকশনের কথাও বলেছে, কিন্তু কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী ইচ্ছে করলে 24 জানুয়ারির আগে যে কোনো দিন সংসদ ভেঙে দিতে পারেন। এটা কি ভেঙে দিতে পারেন? এবং তারপরে 90 দিনের কাউন্টের কথা কেউ কেউ বলছেন। না, ইচ্ছে করলে সে পারেন। উনি তা না করে 21, 23 যদি 3 খতে না 3 খতে যদি আসে, ইন কেস অফ রেজলিউশন আদারওয়াইজ বাই রিজন অফ সাচ এক্সপাইরেশন উইদিন 90 ডেজ আফটার সাচ রেজলিউশন, উনি যদি ডিজলভ করেন, অ্যাডভাইস করেন প্রেসিডেন্টকে যে তুমি ডিজলভ করে দাও, হ্যাঁ 123 তার 90 দিন পরে নির্বাচন হবে। জি, 123 এর খ। জি, আমি দেখছি একটাই খালি থাকবে, রেস্ট্রিকশন থাকবে, the once the election commission announces the schedule, তারপরে উনি আর রেজলিউশনে যেতে পারবেন না। তা পারবে না। The election commission will announce the schedule when government will decide when to hold the election. Yes, যে আপনার যদি একবার শিডিউল ঘোষণা করে, না তার কথাটি ওইভাবে নাই যেটা আনিস বলতেছেন। এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট যেটা আছে, তাকে দুইটা অপশন দেওয়া হয়েছে। একটা অপশন হলো যে 90 দিন আগে, 90 দিন আগে কখন এই অপশনটা যদি এক্সপায়ারি হয়ে যায়, আর একটা অপশন কি যে 90 দিনের আগে যে বাই রেজলিউশন অফ দি পার্লামেন্ট ওর আদারওয়াইজ মানে একটাই যদি করেন তাহলে 90 দিন পরে হবে। উইদিন 90 এই যে উইদিন 90 ডেজ, উইদিন 90 ডেজ নিয়ে এখন কথা হতে পারে। এখন প্রধানমন্ত্রী যেটি সেক্রেটারিদের কাছে বলেছেন, এই কথাটি আমরা সেকেন্ড থেকে পেয়েছি। প্রধানমন্ত্রী নিজে বলেননি, সেক্রেটারি বলেছে, ক্যাবিনেট সেক্রেটারি, তাও আবার প্রেস ব্রিফিং এ বলেছে। জি, বুঝছেন? যাই হোক, সেটা কথা বলেছেন যে উনি ভাবছেন যে ওই সেকেন্ড অপশনে ইলেকশন হয়ে যাওয়া, তার মানে হচ্ছে 90 ডেজ বিফোর। তার মানে হচ্ছে যে ন্যাচারাল এক্সপায়ারি অফ দি পার্লামেন্ট, পার্লামেন্ট যেদিন হয়ে যাবে তার থেকে 90 দিন আগে। তাতে প্রবাবল ডেট কেউ 24 বলছে, কেউ এটা শুক্র শনি হিসাব ধরতে পারে ইত্যাদি, ধরে ওই 90 দিনের আগে নির্বাচন হয়ে যাবে। 90 দিনের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি আর কোনো, আমি যদি আরেকটু আগে থেকে বলি যে উনি জুন মাসের 6 তারিখ উনি বলেছিলেন যে 25 অক্টোবর সংসদ ভেঙে দেওয়া হবে, কিন্তু গতকাল কিন্তু সচিবদের সভায় উনি বললেন জুন মাসের 6 তারিখে উনি সংসদীয় কমিটির সভায়, আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় উনি বলেছিলেন যে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে 25 অক্টোবরের পর বা 25 অক্টোবর থেকে। কিন্তু গতকাল তিনি বলেছেন যে পার্লামেন্ট থাকবে, তবে অধিবেশনে বসবে না 25 অক্টোবর থেকে 24 জানুয়ারি পর্যন্ত। 27 অক্টোবর থেকে। একটি কথা আমি খুব পরিষ্কার বলতে চাই, প্রধানমন্ত্রী হোক, যেই হোক বা আমরাই হোক, কে কি বলছি, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কি? কনস্টিটিউশনাল ম্যান্ডেট যেটা, এটা আমাদের সবার উপর প্রযোজ্য, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার
and the leader of the Everybody. opposition and the president as well. তো সংবিধান এখানে খুব স্পষ্ট করে বলে দিয়েছে, স্পষ্ট করে বলে দিয়েছে 123 অপশন 1 এন্ড অপশন 2, তার মানে এ এবং বি তে যদি আপনার 90 দিন আগে করতে হলে ওই তারিখের মধ্যেই করতে হবে, কারণ ওই 5 বছর হিসাব করে যেদিন পার্লামেন্ট বসেছে আর যেদিন পার্লামেন্ট শেষ হচ্ছে। জি সুতরাং এখানে ডেজ এই তারিখটা ম্যাটেরিয়াল না, ম্যাটেরিয়াল হচ্ছে যে কোনটা উনি কাজে লাগাচ্ছেন। একটা কথা পরিষ্কার হয়ে গেছে কালকে এই সেক্রেটারি যেটা বলেছেন যে উনি সেকেন্ড অপশনে প্রেফার করেছেন। That's all. তার মানে by way of expiry of the parliament. জি Expiry of the parliament, and what she has spoken is totally consistent with the বাংলা constitution. Constitution আমাদের এটাই সংবিধানের সাথে এটা একদম সংগতিপূর্ণ। সংগতিপূর্ণ। উনি কিন্তু- স্টেটমেন্ট যেটা দিয়েছেন, এখন পলিটিক্যাল জিনিসটা অন্য। কিন্তু কিন্তু উনার স্টেটমেন্টে কি এটা পরিষ্কার যে উনি এই 123-এর ক মানে যেটাতে মেয়াদ অবসানের কারণে পুরো সংসদ ভাঙা যাওয়ার 123-এর 3-এর কটাই উনি প্রেফার করতেছেন, এটা কি পরিষ্কার? এটা পরিষ্কার, এটা কি পরিষ্কার। 3-এর কেন? খ নেয়ার কোনো না না না। এটা উনি তার মানে কি গতকাল তাহলে উনি বলতে চাচ্ছেন যে 24শে জানুয়ারি টু 23শে এপ্রিল এর না না মধ্যে না না হ্যাঁ, কেন 24শে জানুয়ারি ওই দিন থেকে এবং আগের 90 দিন, আগের স্যার। আগের 90 দিন, আগের 24 90 24 জানুয়ারি থেকে আগের 90 দিন। আগের 90 27শে আর- অক্টোবর আর পর্যন্ত। পরেরটা হয়ে গেলে পরেরটা হয়ে গেলে তো যেদিন ইয়ে করবে, যে রেজলিউশন হবে তারপরে 90 দিন। এইটা কি সম্ভব কিনা এটা একটু জানতে চাইছিলাম। আমি বলি, জি। আপনি একটা জিনিস যেটা জিজ্ঞাসা করেছেন whether she was clear জি। that she has উনি প্রথমটাতে সেকেন্ডটাতে that is by way of expiry এটা উনি চুজ করেছেন কিনা, whether it is clear এই জন্য উনি বলে দিলেন যে সংসদ থাকবে এবং তবে সংসদের কোনো অধিবেশন বসবে। অধিবেশন হবে। সেটা আরেকটা। সেটার থেকে বোঝা যাচ্ছে দ্যাট মিনস দ্য পার্লামেন্ট উইল কন্টিনিউ টিল দ্য লাস্ট ডে, শেষ দিন পর্যন্ত থাকবে, তবে কোনো অধিবেশন তারা বসবে না, মানে এই 90 দিনে। এবং দ্যাট ইজ অলসো কনসিস্টেন্ট, কারণ ওই 60 দিনের আপনি একটা কথা থাকতে পারে যে 60 দিনের মধ্যে আমার একটা অধিবেশন করতে হয়, এখানে তো 90 দিন, তো ওইটা করতে হবে না। এই জন্য যে যখনই ইলেকশন শিডিউলটা ডিক্লেয়ার করবে, ইলেকশন শিডিউলের মধ্যে তো আর আমাকে ইলেকশন ডিক্লেয়ার করে ফেললে সেটা অন্য কথা। আমি একটু জনাব সুরেন্দ্র না, সেনগুপ্ত না, না। আপনার কাছে আসতে চাইছি। আমি বলছি। জি ঠিক আছে, মেয়াদ অবসানে একটা প্রধানমন্ত্রীর এই ভাষ্য দিয়ে যে কথা সেক্রেটারি বলছেন, জি তিনি মেয়াদ অবসানের কথাই বলছেন। দ্যাট মিনস উনি ফার্স্ট অপশনে গেছেন। এটা পড়ো তো বাবা, কি কেমন? প্রধানমন্ত্রী কি বলেছেন এক্স্যাক্টলি পড়ো তো। প্রধানমন্ত্রী বলেছেন যে কাউকে না কাউকে ধারাবাহিকতা। আচ্ছা, মন্ত্রী সচিব পরিষদ সচিব সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী আগামী 24 জানুয়ারি সরকারের মেয়াদ শেষ হবে, এর আগের 90 দিন সংসদ বহাল থাকবে, তবে অধিবেশন বসবে না। এই সময় মন্ত্রিসভাও বহাল থাকবে, তবে তারা গুরুত্বপূর্ণ কাজ করবে না। তাই জরুরি কাজ থাকলে দ্রুত করতে হবে, কারণ তখন অন্তর্বর্তী 3 মাস নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ করা যাবে না। সবাই প্রধানমন্ত্রী তার গত 5 বছরের বিভিন্ন কার্যক্রম তাহলে উল্লেখ করেন। আমি রবিবার তার এটা কথাটা কেয়ারটেকার বুঝাই। গভর্নমেন্টের যে প্রভিশন সেইটা বলছে যে কোন সিরিয়াস কেয়ারটেকার গভর্নমেন্ট জি। 13 অ্যামেন্ডমেন্ট যদি দেখো সেখানে ওই কথা লেখা আছে। এই কথাই লেখা ওই আছে, ল্যাঙ্গুয়েজটাই আছে। এই ল্যাঙ্গুয়েজটাই লেখা আছে। জি আমি যেটা বলছি এটা 13-14 এর বিষয় না। এই ল্যাঙ্গুয়েজ ভেরি অরিজিনাল। এই ল্যাঙ্গুয়েজ কোনো অ্যামেন্ডেড ল্যাঙ্গুয়েজ না। এই ল্যাঙ্গুয়েজ 1972 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা পাশ করেছে তাদের, তাদেরকে এবং এই ল্যাঙ্গুয়েজ দ্বারাই, এটার দ্বারাই 72 আমি একটু আমি কথাটা শেষ করি। জি। 72 তাই এই কথাগুলো স্পষ্ট করতে হবে। 72-এর অরিজিনাল সংবিধান যেটি গণপরিষদ দ্বারা পাশ হয়েছিল, এই আর্টিকেলটি এটাই অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, কথা জি, রয়েছে। জি। এরপরে এই আর্টিকেল অনুযায়ী নির্বাচন হয়েছে 73-এ, এবং সেই নির্বাচন নিয়ে কারো করে এই জাতি কেউ প্রশ্ন তোলে নাই। সেই নির্বাচনে একটি সরকার নির্বাচিত হয়েছে এবং সেই সরকার রাষ্ট্র পরিচালনাও করেছে। সুতরাং এইটা দিস ইজ নট এন অ্যামেন্ডেড না ঠিক আছে জনাব সেনগুপ্ত, আমি যে প্রশ্নটার মধ্যে আমি যে প্রসঙ্গের মধ্যে আসতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনার একটি মন্তব্য সম্পর্কে আপনি যদি একটু কুইক মন্তব্য করেন, আমরা এই বিষয়ে বেশি রফিকুল হকের মন্তব্য এবং বেশি আনিসুল ইসলাম মহোদয়ের মন্তব্য শুনবো। সেটা হচ্ছে সংসদ ভেঙে দিতে চাইলে, আপনি বলেছেন bdnews24.com কে সাক্ষাৎকারে যে সংসদ ভেঙে দিতে চাইলে প্রধানমন্ত্রীকে অবশ্যই মেয়াদ শেষে 90 দিন আগেই তথা 27 অক্টোবরের আগেই রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে হবে।
ঠিকই বলেছেন, এখানে দুইটি ঠিকই ঠিক আছে। নর্মাল রেজলিউশন না হয় তাই করতে হবে। তাই তাই যদি মানে তাহলে তো ওই যে না, ডিসেম্বর- এখানে আমি একটু ডিফার করছি। আমার এখানে কিন্তু না, constitutional না, এই তথ্য- আমি বলি। বক্তব্যটা পরিষ্কার হওয়ার পরে রেফার করো না। বক্তব্যটা হচ্ছে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে যদি ওই 24 ইয়ে হয়ে গেলে, এক্সপায়ারি হয়ে গেলে, মেয়াদ অবসান হলে হয়ে গেলে 3 months। 90 দিন আগে। আর যদি মেয়াদ অবসানের না হয়ে ডিজলিউশন হয়ে যায় তাহলে 90 দিন পরে। হ্যাঁ, এবং সংসদ যদি ভেঙে দিতে চান মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে উনি 23 জানুয়ারি এসে বলতে পারবেন না যে আমি সংসদ ভেঙে দিলাম। না, আপনার বক্তব্য না, অনুসারে না, সেটা 27 অক্টোবরের মধ্যেই যে বলতে কোনো হবে। একটা অপশন তাকে না, নিতে হবে। সেটা 27 অক্টোবরে না, কারণ ওখানে কোথাও নাই যে আমি কখন সংসদ ভাঙবো। এই জায়গায় একটু এই কিন্তু আমি পেতে- বলি জি, জি। এখানে দ্য অনলি লিমিটিং ফ্যাক্টর উড বি যে ইলেকশন কমিশন যেহেতু এক্সপায়ার করে যাচ্ছে, তাকে একটা ডেট শিডিউল অ্যানাউন্স করতে হবে। ইফ দ্য পার্লামেন্ট ইজ নট ডিজলভ, সাপোজ দ্য পার্লামেন্ট ইজ নট ডিজলভ, পার্লামেন্ট ডিজলভ না হলে, সাপোজ নর্মালি যে ইলেকশন কমিশন টেক্স ইটস ওন ডিসিশন, সেখানে তাহলে কি হবে? সে কি এক্সপায়ারের জন্য বসে থাকবে? এক্সপায়ারের জন্য বসে থাকলে তো 90 দিন আগের মধ্যে ইলেকশন করতে হবে, সেই জিনিসে যেতে পারবে না। লেটেস্ট থাকে যদি ব্যাক ক্যালকুলেশন করে আমরা 45 ডেজ ওই নমিনেশন জি। শিডিউল অ্যানাউন্স করার পরে যদি আমরা যেটা নর্মালি 45 ডেজ নেই, নর্মাল আইনে আছে হ্যাঁ 35 45 ডেজ জি। যদি Minimum. নেওয়া হয়, Minimum. তাহলে আমার লাস্ট ডেট যেদিন আমি ভাঙতে পারি ইজ 10 ডিসেম্বর। আচ্ছা, এই ব্যাপারে বেসের রফিকুল হক, আপনি কি একটু বলবেন যে আমাদের কি এই সুযোগ আছে? সুরঞ্জিত সেনগুপ্ত একটি বক্তব্যে বলেছেন এবং এখনো বলছেন যে 27 অক্টোবরের মধ্যেই তিনি No. সিদ্ধান্ত জানাতে হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিতভাবে। এটা আপনি সংবিধান আমাদের কি বলে বেসের রফিকুল হক? 27 অক্টোবর না, হ্যাঁ, 10 27 ডিসেম্বর। না 24 তারিখে তো এই হয়ে যাবে, অটোমেটিক রিজলভ অটোমেটিক। না, 24 জানুয়ারি ডিজলভ হবে, কিন্তু না না না, 24 অক্টোবরেই, না 24 অক্টোবরেই সেকেন্ড অপশন এসে গেল। যেই এসে গেল তখনই ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করে ফেলতে হবে তাদের। না ইলেকশন না, থেকে না, না না, না না আমার মনে না, হয় না, যে they have আমার not মনে হয় যে said, ব্যাপারে- আমি বলি, জি। আমি এটা বলি, ওখানে লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে, within the 90 days prior to the expiry of the parliament. Right. Within. Right. They have not said Right. on the 90th day or anything. Oh, They সুতরাং- have said যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে পর্যন্ত। ইলেকশন হতে হবে। এখন ইলেকশন হতে হলে ইলেকশন কমিশন হ্যাজ টু ডিক্লেয়ার এ শিডিউল। এই শিডিউল সাধারণত 45 দিন আপনার Minimum, minimum. মিনিমাম। তো এই 45 তার চেয়েও বেশি হতে পারে। তিনি আগেও কিন্তু শিডিউল ডিক্লেয়ার করতে, আমি বলছি দিস ইজ দ্য লেটেস্ট, Right. লেটেস্ট দে ক্যান গো ইজ 10 বেসর রফিকুল হক, আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রীর 10 ডিসেম্বর পর্যন্ত, আমরা যদি এই ক্যালকুলেশন করে এখানে আসি যে 10 ডিসেম্বর পর্যন্ত সংসদ ভেঙে দেওয়ার সুযোগ থাকছে? যদিও সুরঞ্জিত সেনগুপ্ত মনে করছেন যে এই পরামর্শ দিতে হলে 27 অক্টোবরের মধ্যে এই পরামর্শ দিতে হবে। দ্যার ইজ নাথিং। এই আমি 10 আবার ডিসেম্বর কেন বলছি। বলছো তুমি? আমি বলতেছি এই কথাটা, ইন কেস অফ আনিসুল ইসলাম ডিজলিউশন মাহমুদ বলছেন। জি, by reason of expiration of its term, when the period of 90 days preceding such resolution, and in case of a dissolution otherwise, আমি একটু বাংলায় পড়ি তাহলে তাহলে সুবিধা হবে। মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে, মানে 123-3 কতে আছে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে, হ্যাঁ, পূর্ববর্তী 90 ক্ষয়ের ক্ষেত্রে আছে মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ এই ভাঙিয়া যাইবার জায়গাটা আমি ক্ষেত্রে ভাঙিয়া থামাতে যাইবার চাই, এই পরবর্তী জায়গাটা আমি 90 দিনের থামাতে মধ্যে। চাই। জি, এই যে 90 দিন, এই 90 দিনটা কোথা থেকে কাউন্ট ডাউন হবে? এই 90 দিন এই 90 দিনটা কাউন্ট ডাউন হবে ওই যে মেয়াদ অবসান, তার মানে 5 বছর। 24 জানুয়ারি, 24 এই ক্ষেত্রে 24 জানুয়ারি, আগে 24 3 মাস জানুয়ারি থেকে ব্যাক ক্যালকুলেশন। তাহলে আগে ওই 3 5 মাস। বছর, জি, 27 তাহলে ওই অক্টোবর। 5 বছর হলে আপনাকে ওই আপনার আর্টিকেল 60 ভাবে চলে যেতে হবে, জি। যে পার্লামেন্ট ইজ ইলেক্টেড ফর 5 ইয়ার্স। রাইট, রাইট। তাহলে 5 ইয়ার্স হলে যেদিন থেকে হলো, ওই দিন থেকে হলে তারিখ যেটা পাওয়া যায় রে 24 তারিখ, যেটা পাওয়া যায় রে 24 তারিখ যদি পাওয়া যায়, তাহলে অটোমেটিক 24 তারিখে এসে ওই 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 ক্লজ এফেক্ট হয়ে যাবে। যেই এফেক্ট হয়ে যাবে অমনি ইলেকশন কমিশন পিকচারে চলে আসবে। আপনি বলতে চান যে আর যেই এই ইলেকশন কমিশন পিকচারে চলে আসবে, Exactly. ওই রেজলিউশনের ব্যাপারে আর ওনার কথা আমার মনে হয় যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই বিষয়ে আপনার সাথে দ্বিমত পোষণ করছেন, কারণ আপনি বলছেন যে নির্বাচনকালীন সময় শুরু হলে 90 দিন তার স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে Exactly. এবং তফসিল ঘোষণার পর বা ওই 90 দিনের সংসদ ভেঙে দেওয়ার অনুরোধের আর কোনো সুযোগ নেই। হ্যাঁ, তফসিল ঘোষণার পর, না, তফসিল ঘোষণার পর, উনি অবশ্য বলতে চান তফসিল ঘোষণার পর বা ওই 90 দিনের মধ্যে উনি প্রবেশ বলছেন করলে, 90 দিনের মধ্যে। কিন্তু আপনি এটা মনে করছেন আমরা একটু বেরিস্টার এই রফিকুল হকের, রেড লাইনের মধ্যে ঢুকে গেলেই আমার মনে হয় যে আমরা একটু তোমার বেরিস্টার রফিকুল, গোলমালে বুঝতে পারছি না। আমি একটু বিরতি নিয়ে আসি, স্যার, তারপরে আপনার কাছে এটা শুনতে চাইবো। আমি বলি রোহিত ভাই,
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ব্যারিস্টার রফিকুল হক, আমাদের এখানে আরো দুজন যে আইনজ্ঞ আছেন, যে এর মধ্যে জনাব সুরঞ্জিত সেনগুপ্ত বলছিলেন যে নির্বাচনকালীন সময় শুরু হলে, যেটা 90 দিনের কথা উনি বলছেন, মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে স্বয়ংক্রিয়ভাবে তার নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে এবং এই সময় সংসদ ভেঙে দেওয়ার অনুরোধের কোনো সুযোগ প্রধানমন্ত্রী নেই। কিন্তু ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলছেন যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত আসলে সংসদ ঘোষণা করে দেওয়ার সুযোগ আছে, তফসিল ঘোষণা হওয়ার পরে আর নাই, আগে আছে। এটা নিয়ে যদি আপনি একটু। তফসিল ঘোষণা করার পরে স্কোপ নাই, আর স্কোপ নাই না, কিন্তু তফসিল ঘোষণার আগে স্কোপ আছে। কিন্তু যদি 30 দিনের 90 দিনের মধ্যে এই সমস্ত না করে, ইট উইল বি ক্লিয়ারলি ম্যালাফাইড এক্সারসাইজ অফ পাওয়ার। এটা তো একটা তো হোল টেনার অফ দ্য কনস্টিটিউশন দেখবেন যে কি তারা চেয়েছিল। এখানে আমার ব্যক্তিগত শিক্ষা দেওয়ার জন্য কাউকে বা ব্যক্তিগত ইচ্ছার জন্য আমি কয়দিন বেশি, আর তাছাড়া কি লাভ হবে তাতে প্রাইম মিনিস্টার, কদিন সে বেশি থাকবে, এরকম তো করা উচিত না। সেরকম ইন্টেনশন সেরকম ইন্টেনশন তার নাই। আনিসের কথাটার উপর বা রোহিত ভাই যেটা বলছেন, এই কথাটাকে স্ট্রেংথেন করার জন্য আপনি যেই এটা এসে গেল, সঙ্গে সঙ্গে আপনাকে চলে যেতে হবে সংবিধানের ওই আর্টিকেল 118 থেকে 126 পর্যন্ত। এখানে নির্বাচন কমিশনকে বলে দেওয়া হয়েছে যে সংসদ এবং রাষ্ট্রপতির নির্বাচন সে করবে। যেই নির্বাচন এসে গেল, সঙ্গে সঙ্গেই ইয়েটা নির্বাচন পরিচালনার জিনিসটা অ্যাবসলিউটলি চলে গেল নির্বাচন কমিশন। আপনি বলছেন যে সে 90 দিনের মধ্যেই সেটা ঢুকে যাবে, 90 দিনের মধ্যে এর মধ্যে ডিক্লেয়ার করলো কি করলো না, এক পাতা করলো না 2 পাতা করলো, ওদের ইম্যাটেরিয়াল। যে আচ্ছা, মানে ওই 90 দিনের মধ্যে ঢুকলে এটা নির্বাচনী ইয়াতে ঢুকে যাচ্ছে, যে কোর্টে চলে গেল। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আমরা অন্য কোনো প্রসঙ্গে যাব না, এই প্রসঙ্গে আপনি? না, এই প্রসঙ্গে আমার কথা বলবো। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আমরা একটা জিনিস দেখতে পাইলাম যে এটা খুবই ইন্টারেস্টিং, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে গণতন্ত্রের জন্য কলঙ্কজনক মনে করেন আপনাদের পার্টির চেয়ারম্যান। গতকাল আবার তিনি অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নিতে রাজি থাকার কথা বলেছেন। এইটা প্রধানমন্ত্রীর ভাষণের পরে আপনার বা আপনার দলের অবস্থানের কি কোনো পরিবর্তন হয়েছে? না 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 না, অন্তর্বর্তীকালীন সরকার আর কেয়ারটেকার সরকার কিন্তু টু ডিফারেন্ট থিং। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে যে এটা পার্লামেন্ট ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট থেকে কিন্তু এই সরকার হতে পারে, বাট দিস সরকার হ্যাজ টু কন্টিনিউ, হ্যাজ টু বি দেয়ার ইন প্লেস বিফোর। ওই যদি আমরা 90 দিন ধরে, ওই 90 দিনের আগেই কিন্তু ওই গভর্নমেন্ট ইয়ে থাকতে হবে, ইন প্লেস থাকতে হবে, এক নম্বর। হ্যাঁ, ইট ইজ নট এ কেয়ারটেকার গভর্নমেন্ট, ইট ইজ নট এ কেয়ারটেকার। উনি ইন্টারিম গভর্নমেন্টের এবং সেটা আমি সেখানে একটা ক্লারিফিকেশন দিতে চাই, উনি বলেননি নিজে থেকে যে আমি এটা নিতে চাই। ওনাকে, উনি সিঙ্গাপুর থেকে যখন ফিরে আসছেন, ওনাকে প্রশ্ন করা হয় যদি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়, আপনি কি এই দায়িত্ব নিতে রাজি আছেন কিনা, তখন তিনি বলেছেন হ্যাঁ আমি এই দায়িত্ব নিতে রাজি আছি। আচ্ছা, এটাই আমি মনে করি। আমি আপনার কাছে আসবো। আমি একটু ব্যারিস্টার রফিকুল হকের কাছে একটা অন্য প্রসঙ্গে আসতে চাই, যে সেটা হচ্ছে যে আপনি এর আগে আমাদের এই অনুষ্ঠানে এবং আরো অনুষ্ঠানে একটা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আপনি বলেছিলেন যে সব দলের অংশগ্রহণই 10ম সংসদ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী বক্তব্যের পর, মানে সচিবদের সাথে প্রধানমন্ত্রী বক্তব্যের পর আপনার মনোভাবে কোনো পরিবর্তন হয়েছে কিনা? যে না, এখনো স্কোপ আছে, কিন্তু আমি যেটা আগে বলেছি, এখনো দেখেন 2 দল যদি পার্টিসিপেট না করে ইলেকশন, সেই ইলেকশন কোনো মিনিংফুল ইলেকশন হবে না। কিছুদিন হবে, হই হট্টগোল হবে, 2 বছর পরে 1 বছর পরে আবার ভেঙে দিতে হবে। তা সেই জন্য আমি বলছি 2 দল নিশ্চয়ই সমঝোতার মধ্যে আসবে। সমঝোতা কিভাবে হবে? কারণ আমি একটা বলি, অ্যাজ অন টুডে, ইলেকশনের আগে, ফর দ্যাট ডিউরিং 3 মান্থস একটা গভর্নমেন্ট করলাম, কনসিস্টেন্স অফ ধরেন 7 জন ফ্রম আওয়ামী লীগ, 7 জন ফ্রম বিএনপি, আর ধরো ও আছে, ওর ওখান থেকে আরো 2 জন নিলাম, নিয়ে তারা একটা, তাদের মধ্যে কে প্রাইম মিনিস্টার হবে, দ্যাট ইজ দ্য হোল ইস্যু। তারা যদি নিজেরা এগ্রি না করতে পারে যে সুরঞ্জিতকে আমরা রাজি আছি প্রাইম মিনিস্টার হিসেবে ট্রিট করতে, লেট দেম সে আমার নোবেল লরেটকে ইউনুস সাহেবকে আমরা করতে চাই, তো ঠিক আছে, গেট ইউনুস ইলেক্টেড ফ্রম সাম কনস্টিটুয়েন্সি এন্ড মেক হিম দ্যাট। আচ্ছা, মানে তাহলে সংবিধানও থাকে এবং সব থাকে, কিন্তু তাকে কি শুধু 3 মাসের জন্য নির্বাচিত করে আনা সম্ভব হবে? না, সেইরকম আন্ডারস্ট্যান্ডিং হলে সম্ভব নয়। এখন মনমোহন সিং যখন ছিল প্রাইম মিনিস্টার হলো,
সে মেম্বার না, সে কোথায় আসামে গিয়ে ওখান থেকে ইলেক্টেড হয়ে আসলো। ইলেক্টেড হয়ে আসলো। আমি উনি যে কথাটা বলেছেন জি। যে অ্যাবাউট পার্টিসিপেশন অফ অল পার্টিস, যে প্রত্যেক দল এখানে অংশগ্রহণ করবে কিনা, আমি কিন্তু রফিক ভাইয়ের সাথে এখনো উনি যেরকম আশাবাদী আমিও সেরকম আশাবাদী, যে এখনো কিন্তু যদিও বলা হচ্ছে যে সব ক্লোজড হয়ে গেছে, তার বন্ধ হয়ে গেছে, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ। কারণ দুইটা জিনিস আপনি দেখেন, প্রাইম মিনিস্টার কিন্তু কখনো বলেনি আমি প্রাইম মিনিস্টারের আন্ডারে ইলেকশন করতে হবে, এই কথা কিন্তু তিনি একবারও বলেননি, এক নম্বর। আচ্ছা, বলেন নাই। আচ্ছা, তারপর সেকেন্ড হচ্ছে প্রাইম যে মিনিস্টার নিজের মুখে বলেন না, কিন্তু অন্যরা অনেকেই বলতে বলতে পারে, পারে। উনি কিন্তু এখন অনেকে বলছে আমরা ইনফ্লুয়েন্স করছি। আমরা ইন্টারিম গভর্নমেন্ট হবে, ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে ইলেকশনের নির্বাচন হবে। আর ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু দুটো জায়গায় কনসিড অলরেডি করেছে, তিনটা পয়েন্ট ইজ অফ ইস্যু। একটা হচ্ছে যে পার্লামেন্ট মেম্বার হিসেবে নির্বাচন হবে কিনা, জি। মানে পার্লামেন্ট মেম্বার থেকে নির্বাচন করবে কিনা, এটাতে আওয়ামী লীগ ইজ অন রেকর্ড দ্যাট এটা দিস ক্যান বি রিজলভ বাই দ্য ডিসলিউশন অফ পার্লামেন্ট। Right. হ্যাঁ, তাহলে আর কেউ মেম্বার অফ পার্লামেন্ট। আমরা এই জায়গায় একটু জনাব সুরজিৎ আমি আর দুটো কথা বলে জি, নিই। জি। একটা হচ্ছে যে এটা, সেকেন্ড জিনিস হচ্ছে যে একটা মাল্টি পার্টি গভর্নমেন্ট ফ্রম উইদিন দ্য পার্লামেন্ট একটা মাল্টি পার্টি গভর্নমেন্ট করবে। এবং আজকে বিএনপির লেটেস্ট আজকে যেই রিয়াকশনটা দিয়েছে, সেখানে কিন্তু তারা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা এমনি বলেছে, কিন্তু তারা বলছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার আন্ডারে আমরা নির্বাচন করব না। সুতরাং ইস্যু ইজ বিকামিং Not caretaker. not But the caretaker, court is is the- not under Hasina. who will head the interim government. এটা তো এইটার আমার মনে হয় উইদিন দ্য কনস্টিটিউশন দেয়ার আর মেনি ওয়েজ অফ রিজলভিং। আমরা একটু সুরঞ্জিত সেনগুপ্ত আপনার কাছে আসি, যে দশম জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে তা আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করছে, তার হাতে সুইচ আছে। প্রধানমন্ত্রী ইচ্ছা করলে এই সাংবিধানিক পথে কি বিএনপির দাবির কাছাকাছি কোনো পথ বের করতে পারবেন বলে আপনার মনে হয়? দেখুন, এটা কথা স্পষ্ট করেই বলতে চাই, আওয়ামী লীগ কিন্তু সবসময় কনসিস্টেন্ট যে উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ দি কনস্টিটিউশন যা কিছু করা আলোচনা সম্ভব। করে এটা রাজনৈতিক সমঝোতাতে পৌঁছা যায়, এই কথাটা বরাবরই বলে আসছে। আজকে এই যে যখন নির্বাচনের একটা তারিখ বা ইত্যাদি পাওয়া গেল, তখনও এর থেকে ডিপার্ট হয়নি, বরং বারবার প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন যে আলোচনায় বসুন। এই বসায় তো আমরা বলছি যে আলোচনায় আসেন, ওনারা আমাদের থ্রেট করছেন ইয়ে করে যে না এই ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে, জি। এই করতে হবে, আলাবার পথ তাই কি পাবে না। বলেছে আলমগীর? কি নানা রকমের ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটা ও কথা চুল ওইটা উড়ে আগে যাবে। আগে আগে না না আগে 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 ওই যে আমরা একটা 6 কথা মে। যে এখনো 6 মে। মনে করেন যে কথা আচ্ছা, কনসিস্টেন্ট স্ট্যান্ডটা কি উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ দি কনস্টিটিউশন। জি। এখন যদি কালকে তারা পার্লামেন্টে গিয়ে বলে যে ঠিক আছে আমরা আলোচনায় বসতে চাই, তাহলে তো অনেক কথা আছে যে কথা যে বলতে চাচ্ছে যে আমরা কে কে এটা মন্ত্রিসভা থাকলে বড় মন্ত্রিসভা হবে না, ছোট মন্ত্রিসভা হবে না, মেজর মন্ত্রিসভা হবে না, কি হবে, কে head হবে? হ্যাঁ কে হেড হবে, কার কি কি এই Portfolio। পোর্টফোলিও থাকবে, নির্বাচন কমিশনের এই ক্ষমতা যথেষ্ট নয়, আরো ক্ষমতা হতে পারে। অতএব একটা কথা আপনাদের বুঝতে হবে, বিশ্বের কোথাও এই রকমের কাণ্ডজ্ঞানহীন আন্দোলন কোথাও নাই। যার সংবিধানে নাই, আমি যা বলবো এটাই সংবিধান, আমি যা বলবো এটা দিতে হবে। আরে না, এটার ব্যাপারে তো আপনারা তাহলে পায়োনিয়ার, আপনারা পায়োনিয়ার, আপনারা গণতান্ত্রিক দেখিয়েছেন 96 সালে সংবিধানে ছিল না ত্রয়োদশ আরে রাখেন, এটা স্বৈর শাসন আর এটা গণতান্ত্রিক শাসন মিলাইলে হবে না। 96 সালে তো এই স্বৈর শাসন ছিল জিয়াউর না। রহমান 96 সালে এই স্বৈর শাসন জিয়াউর ছিল, সেই জন্য রহমান নির্বাচিত military- সরকার আমার কথা ছিল। শুনুন, মিলিটারি ইয়ে লাগাইয়া ইলেকশন করছে। না, সেটা তো সেখানে যখন করেছি তখন আমাদের সামনে 96 আরে না না না, এই কথা বললেই হবে না, 96 কথা বললে হবে না। জি 96-এ যদি ইয়ে না হতো, মাগুরা না হতো, জি এই কথা কেউ বলতো না। যদি গুলশানের এই ভালো মার্কা নির্বাচন না হতো, এই কথা কেউ বলতো না। তখন বাধ্য হয়ে জাতীয় একটা কনসেনসাস হয়েছে। আজকেও যে কথাটা আসছে সে একই যে পরে। আমরা এতদিন ধরে নির্বাচন যদি আওয়ামী লীগের বিরুদ্ধে একটি অভিযোগ তাদের নাই, একটি অভিযোগ কোথাও তাদের নেই। না, একটি এবং অভিযোগ নাই, এই এখানে বক্তব্যটি কিন্তু- আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে, এই বিরোধী দল বারবার বলতেছে যে এই নির্বাচন কমিশন আজ্ঞাবহ, আবার ওনাদের আজ্ঞা নেওয়ার জন্য আবার সিনিয়র এমকে আনোয়ার ধর্ণা দিতেছে, বিরোধী দলের নেত্রী কথা বলতেছে এদের বিরুদ্ধে আমরা নির্বাচন করব না, আর সব নির্বাচন করতেছে। জয়ী হইলে কয় ঠিক আছে, হারিয়ে গেলেই না, কয় যে অন্য নির্বাচন নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের পার্থক্য আছে সেটা। এখনো আমি মনে করি যে আলোচনা করার সময় আছে,
এবং আমি মনে করি এই নির্বাচনে বিএনপি আসবে আমি- কারণ এটা সাংবিধানিক পথ, কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল কোনো পথ নাই, এবং এই নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত। আমি একটা বিরতি নিতে হবে। বিরতি নেয়ার আগে আমি আমাদের অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম ত্রয়োদশ সংশোধনীর যে কেস, সেই কেসের মধ্যে যা শুনানিতে বলেছিলেন তা একটু পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম মূলনীতি হলো গণতন্ত্র এবং রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা হইয়াছে। তবে সংবিধানের 56 অনুচ্ছেদ বলে অনির্বাচিত ব্যক্তিও মন্ত্রী পদে নিয়োগ পাইতে পারেন, তাহার বিধান রইয়াছে। এই ক্ষেত্রে তিনি বলেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনির্বাচিত উপদেষ্টা নিয়োগের প্রয়োজনীয়তার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি আরো বলেন ভারতের নির্বাচন কমিশনের নয় বাংলাদেশের নির্বাচন কমিশনের একই ক্ষমতা ও দায়িত্ব রইয়াছে, কিন্তু ঘটনা প্রভাবে দেখা যায় যে বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাপনায় ভারতের নির্বাচন কমিশনের ন্যায় শক্ত ভূমিকা লইতে ব্যর্থ হন। এ কারণে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হইয়াছে বলিয়া তিনি জানান। আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির পর আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যারিস্টার রফিকুল হক স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমাদের পক্ষে নির্বাচন করা এটা খুবই কঠিন এবং দুঃসাধ্য কাজ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ব্যারিস্টার রফিকুল হক, আপনার কাছে জানতে চাইবো যে আপনি এমিকাস কিউরি হিসেবে ওই মামলাতেও আপনি বলেছিলেন যে নির্বাচন অনুষ্ঠানটি একটি সুষ্ঠু করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে। এখনো এই বিষয়টি নিয়ে কথা উঠছে যে আসলে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড একটি বজায় রাখার জন্য। সেই জন্য মন্ত্রী আমি থেকে বলি, কেউ ইলেকশন করলে আমি এখন সব শুনে বলছি যে আননেসেসারি ঝগড়া না করে একটা সুস্থ ইলেকশন কিভাবে করা যায় সেইটা আমাদের চিন্তা করা দরকার। সে করতে গেলে মাল্টি পার্টি একটা ইন্টিম গভর্নমেন্ট হতে পারে, মাল্টি পার্টি, নট কোয়ালিশন গভর্নমেন্ট, মাল্টি পার্টি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেহেতু সামনে আছে ওর কথা বলছি, ওরও দুই একটা রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা মাল্টি পার্টি টেম্পোরারি ক্যাবিনেট হলো। তার কে হেড হবে, দ্যাটস ইজ দ্য কোশ্চেন। হেড যদি ইফ দে ক্যানট এগ্রি টু ওয়ান পার্সন যে হি শুড বি দ্য হেড, হ্যাঁ, তাহলে আপনি যদি মনে হয় তোমাকে হেড করবে, উই গেট ইউ ইলেক্টেড থ্রু এ কনস্টিটুয়েন্সি, মানে ভ্যাকেট করে একটা কাউকে দিয়ে ইলেকশনটা হয়ে যাক। আচ্ছা। এটা হতে পারে, ইচ্ছে করলে। কিন্তু গায়ে গরু ভাব থাকলে যে কোনো জায়গায় প্রেম করা যায়। কথা হচ্ছে ইচ্ছে যদি থাকে, যদি করতে হয়, ইটস নট ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দ্য। কিন্তু স্যার, আপনি কি মনে করছেন যে এখনো আলোচনার সুযোগটা রয়ে গেছে? আলোচনার সুযোগ, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমি যদি তোমার মুখ না দেখি, তুমি আমার মুখ দেখলে ঘুরিয়ে না, তাহলে তো হবে না। দুজন তো বসতে হবে এক চেয়ারে। এবং আমি সবসময় যেটা বলি যে তোমরা এত বড় বড় টেলিভিশন সব আছে, তোমরা তাদেরকে আমাদের কনভেনশন, বঙ্গবন্ধু কনভেনশনে দুজনকে সামনে বসাও, আর তোমরা সব প্রশ্ন করো, দেখি তারা কি বলে, কি উত্তর দেয় ইলেকশনের আগে। দেখো না, প্রপোজাল দাও না। তোমরা বল না, আসবে না ওরা, প্রপোজ করে দেখো। বেগম জি আসবে, আই এম মোর দ্যান শিওর। হাসিনা আসবে কিনা ও বলুক, আসুক, আমি বেগম জিয়া রিস্ক নিচ্ছি, তাকে নিয়ে আসবো, ফেস টু ফেস আপনি কথা বলেন। বেগম খালেদা জি আসবেন আপনি বলছেন? আমি রেসপন্সিবল মানে সাধারণ একটা টাউন হল মিটিং এর মতো আমরা জার্নালিস্টরা যদি প্রশ্ন করতে পারি সেরকম আমি বেগম জিয়া জানি, শি উইল এগ্রি, শি ইজ নট দ্যাট। ও বলুক, ওকে হাসিনাকে আনতে পারবে, আসুক, হয়ে যাক। আচ্ছা, তোমরা ইয়ে করো, স্পন্সর করো। জি, না, আমরা স্পন্সর করতে বিগ টাইম রাজি আছি যে এইটা এরকম যদি হয় তাহলে আমরা নিশ্চয়ই করতে চাই। আমি জনাব সঞ্জিত সেনগুপ্ত আপনার কাছে আসবো। আমি একটু ব্যারিস্টার আনিসুল ইসলাম মোহাম্মদ আপনার কাছে জানতে চাই যে আসলে আলোচনা করে সমস্যার সমাধানের পসিবিলিটি আপনি কতটা দেখেন, যৌক্তিক সম্ভাবনা কতটুকু দেখেন? আমার যেটা মনে হয়, দেখেন, এই উত্তরটার সাথে কিন্তু পলিটিক্যাল ডায়নামিক্সের একটা প্রশ্ন আছে। পলিটিক্যাল ডায়নামিক্সটা কি? এখন আমি একটা পলিটিক্যাল পার্টি, আমি চাইবো ম্যাক্সিমাম বেনিফিট নেওয়ার জন্য, আমি চাইবো যে একটা মুভমেন্ট আমি ক্রিয়েট করার জন্য, মুভমেন্ট সামনে রেখে যদি আমি নির্বাচনে যেতে পারি, সাধারণত আই গেট দ্য বেনিফিট অফ ইট। সুতরাং আমরা যদি মনে করি যে আলোচনা এখনই সাকসেসফুল হবে, সেটা হবে না, বিকজ দেয়ার আর ডাইভার্জেন্ট অ্যাঙ্গেল, আমার কোনটা আমার জন্য ভালো। সুতরাং আমি লাস্ট পর্যন্ত আমি চেষ্টা করব একটা ইয়েতে নিয়ে যাওয়ার জন্য, একটা মুভমেন্ট ক্রিয়েট করার জন্য। সুতরাং উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য এখনকার অবস্থা দেখে যদি আমি মনে করি যে কোনো কিছুই হবে না, তাহলে আমি ভুল করব। কারণ আমরা আগেও দেখেছি এরকম মুভমেন্ট তৈরি করতে করতে একটা পর্যায়ে দিয়ে কিন্তু কাজ হয়। দেখেন, আমরা এমনি কোথায় গেছি, সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন সে ইন্টারফেয়ার করছে, চিন্তা করে দেখেন। তো সুতরাং কথা হচ্ছে যে
এবং এখন যেভাবে কনস্টিটিউশন অ্যারেঞ্জমেন্ট যেভাবে আছে সেখানে কিন্তু আলোচনার যথেষ্ট স্কোপ রেখেছে। এটা রফিক ভাই বলেছে, যেটা সঞ্জয় সেনগুপ্ত বলেছে, যে আপনার কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু ব্যারিস্টার রফিকুল হক বলছিলেন যদি সদিচ্ছা থাকে, আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের যথেষ্ট সদিচ্ছা আছে? না, আওয়ামী লীগ সরকারের সদিচ্ছার একটা প্রশ্ন আছে এবং বিএনপিরও একটা প্রশ্ন আছে, তাদেরও একটা প্রশ্ন আছে, তাদের কম্পালশন। জি। বিএনপির হচ্ছে যে একটা কম্পালশন আছে। কম্পালশনটা কোথায়? আই এম টকিং, মানে অনেকে অ্যাটলিস্ট বিএনপি মনে করছে তারা ইলেকশনে জিতবে। সুতরাং তারা যদি মনে করে ইলেকশনে জিতবে, হয়তো লাস্ট মোমেন্ট অনেক কিছু কনসিড করেও Election তারা করে। আসতে পারে ইলেকশনে। আচ্ছা। দ্যাট ইজ, এইটা আপনি যদি একদম থিওরিটিক্যাল আলোচনায় যান তাহলে কিন্তু উইল নট গেট দ্য রাইট আনসার। এখানে practical কিন্তু দেখেন। অনেক জিনিস চিন্তা। আছে যেগুলো মানে নিয়ে আলোচনা করতে হবে। জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের যথেষ্ট সদিচ্ছা, আপনাদের যথেষ্ট সদিচ্ছা আছে? আমার যেভাবে রফিক ভাই একেবারে আওয়ামী লীগের মধ্যে করতে চায়, তার থেকে আলোচনাটা কিছু একাডেমিক, কিছু পলিটিক্যাল, কিছু পার্টিজান। এখানে পার্টিজান আলোচনার থেকে আমরা একটা একাডেমিক আলোচনা। কনস্টিটিউশনাল আলোচনা করছি। একটা জিনিস দেখেন, ইনকামবেন্ট গভর্নমেন্ট যেটা, জননেত্রী শেখ হাসিনা যে প্রাইম মিনিস্টার, সে একটা কার্ড খেলে দিয়েছে, ইউনি নির্বাচন চায়, এবং বলে দিয়েছে যেটা বলে। কনস্টিটিউশনাল অপশন। এটা একটা সাংঘাতিক বড় ডেভেলপমেন্ট আমাদের জাতীয় জীবনে। নাম্বার 2, উনি আর একটা কথা বলে দিয়েছে, এর মধ্যে দিয়ে তিনি সাংবিধানিক ধারাবাহিকতা চান। এখন এর সঙ্গে 3টি প্রশ্ন আপনি নিয়ে আসছেন, যেটি যে এতে আলোচনার স্কোপ আছে কিনা। রফিক ভাই নিজেই উনি জাজমেন্টাল ভিউ দেবেন, আমরা আগেই বলেছি যে হ্যাঁ, এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কেও এই ঘোষণার পরেও আলোচনার সুযোগ আছে। কেন উনি পরিষ্কার করেছেন সুযোগ আছে কেন? উনি মনে করেন যে আলোচনার মাধ্যমে অনেকগুলো জিনিস রিজলভ হতে পারে, যে যে জায়গায় এদের ডিফারেন্সগুলো আছে, যে আমরা অ্যাকসেপ্টেবল একটা, যদি আমরা নির্দলীয় না করতে পারি, সর্বদলীয় তো করতে পারি। Multi-party. এই কথাটা উনি বলেছেন। সর্বদলীয় ওনার সঙ্গে প্রধানমন্ত্রী মিলে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইজ অন রেকর্ড, উনি বলেছেন যে আসেন আমরা সর্বদলীয় করি। তারপরে বলেছেন ছোট করা যায়, যে এটাও ওনার প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে যাচ্ছে। আর কি, যে যদি প্রধানমন্ত্রী নিয়ে প্রশ্ন আরেকটা হচ্ছে থাকে, পার্লামেন্ট মেম্বার, ওইটা উনি রাজি। প্রধানমন্ত্রী নিয়ে প্রশ্ন থাকে, সেটাও আলোচনা করা যেতে পারে। আর যেটি সবচেয়ে বড়, যেটি ব্যারিস্টার আনিসও বলেছেন, যেটি লেভেল প্লেইং ফিল্ডের কথা। হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ডের কথাও আলোচনা হতে পারে, লেভেল প্লেইং ফিল্ডের কথাও আলোচনা হতে পারে। তবে এখানে দুটি কথা, যে সংসদীয় গণতন্ত্রে সারা বিশ্বেই এই এই নির্বাচন করার কতগুলো সার্বজনীন প্রিন্সিপলস আছে, সেটা যেমন থাকবে। আবার আমাদের এই দেশেও অন্তত ব্যারিস্টার রফিক বা ব্যারিস্টার আনিস, আমি ওনাদেরকে যতটুকু জানি, যে আমাদের দেশে এই সাংবিধানিকতা বা এই যে সংসদীয় গণতন্ত্রের ইতিহাস কবে থেকে আসলো, 1935 অ্যাক্ট থেকে। তো তাতে আমাদের যত নির্বাচন হয়েছে সবই কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে হয়েছে। এই দেশে 54 সালের যে নির্বাচন হলো, তখন পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ক্ষমতায়, 3টা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে, এবং নুরুল আমিন সাহেব ক্ষমতায় থেকেও তো নুরুল আমিন সাহেব হেরেছে। অতএব এগুলা সেখানে আজকে ভারতবর্ষ সহ সারা পৃথিবীর আপনি না, সেটা মানে কে ক্ষমতা থেকে নির্বাচনে হেরেছে সেটা থাকতে হলে আমাদের পাকিস্তান আমলে যেতে হবে, কারণ বাংলাদেশ আমলে ক্ষমতা থেকে নির্বাচনে কেউ হারে নাই। হয়েছে, আপনি এটাও জানেন না। 73 আমি করেছি ইলেকশন। না না, সেটা তো আপনি একটা আসলে আপনি Individual. ব্যক্তি জিতেছেন, মানে রাজা পরিবর্তন হয় না। 73 নির্বাচন জি। এই কনস্টিটিউশন দ্বারা হয়েছে, ক্ষমতায় থেকেই হয়েছে, জি। মন্ত্রিসভা লেখেই হয়েছে, জি। সংসদ সদস্য থেকেই হয়েছে। জি। এখন প্রশ্ন আসছে যে এই জিনিসটা কবে থেকে আসলো? যখন এই মিলিটারি গভর্নমেন্ট দিয়া চলে আসলো, এরশাদ চলে আসলো, তারা ফাউল আপ করার থেকে এই কথাটি আসছে। তো সেইখানেও লেভেল প্লেইং ফিল্ডটার জায়গায় যদি ধরেন যে সংসদ, আমি সংসদ সদস্য থাকবো, আমি থাকবো না, এটা না, সমান করতে হবে। তাহলে সংবিধান ওই যে আরেকটা অপশন রেখেছে। এখন যদি আলোচনা বসে তারা যদি মনে করে যে না, আমরা সংসদ dissolve করে এই দেওয়া যাবে না। অপশন না করে বি অপশনে যাব, সলভ করার সুযোগ আছে উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ দি কনস্টিটিউশন। Right. আচ্ছা। এখন বল হচ্ছে বেগম খালেদা জিয়ার কোর্টে ফেলে দিয়েছেন শেখ হাসিনা। জি- আমি কথাটা শেষ করি এক জি, মিনিটে। জি। বল ওনার কোর্টে বলেছেন উনি নির্বাচন চান কিনা ওনাকে বলতে হবে, উনি কনস্টিটিউশন কন্টিনিউ রাখতে চান কিনা এটা বলতে এবং হবে। নির্বাচন চাইলে উইদিন দিয়ে রাখেন, যেটা রোহিত ভাই বলছে যে উইদিন দি কনস্টিটিউশন আলোচনা করে এটা রিজলভ করতে চান কিনা, এটা তার কোর্টে বলেছে। বেশ, না হলে
ইলেকশন যদি না হয় কোনো কারণে জি। সমস্ত অনাস্থ তার উপরে যায়। জি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আপনি কিছু বলতে চাইছিলেন এই প্রসঙ্গে? না, আমি ওই একটা ছিল যে মেম্বার অফ পার্লামেন্ট, জি। এটা কিন্তু যেখানে পার্লামেন্টের ডেমোক্রেসি আছে একমাত্র বাংলাদেশ ছাড়া আর কোথাও কিন্তু নাই। মানে এই জিনিসটা কিন্তু আছে আপনার যেমন আমেরিকায় আপনার কংগ্রেস এক্সিস্টিং কংগ্রেসম্যান থাকার পরেও সেখানে কিন্তু ইলেকশন হয়, বাট দেন ইট ইজ এ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার। হ্যাঁ, একদমই ডিফারেন্ট একটা হ্যাঁ, কথা আমরা বলছি। পরিবেশে। ব্যারিস্টার রফিকুল হক, আমি ওই প্রসঙ্গটাতে আবার একটু আসতে চাইছিলাম যে ওই যেটা বলছেন যে এমপি থেকে এমপি পদে নির্বাচন করা, মন্ত্রী থেকে নির্বাচনে অংশগ্রহণ করা, এইটা লেভেল প্লেইং ফিল্ডকে কতটুকু আহত করবে? আমরা আমরা কি একটা- অ্যাপারেন্টলি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ব্যাকগ্রাউন্ডে সেটা ইজ ভেরি ডাউটফুল, কিন্তু বিভিন্ন দেশে কিন্তু নতুন কিছু না, বিভিন্ন দেশে আছে। জি। কিন্তু আমাদের দেশে এমন একটা অ্যাটমসফিয়ার, আমরা একটা পরিবেশ সৃষ্টি করেছি পলিটিক্যালি, এখানে মন্ত্রী থেকে আমার পুরোনো পল্টন এরিয়া যদি আমার আছে কে এই ছিল কিছুক্ষণ আগে তোমার সঙ্গে বসলো আমার যে এমপি পুরোনো পল্টন, ও সাবেক না রাশাদ খান ম্যাডাম? রাশেদ খান মেনন, হ্যাঁ। আর রাশেদ খান মেনন আমার এমপি। আমি যদি পুরোনো পল্টন থেকে জানাই এমপির জন্য, তাহলে কি প্লেইং লেভেল ফিল্ড হবে? আমরা এই বিষয়ে আরো কথা বলবো যে আসলে একজন এমপি থেকে আর এটা লেভেল প্লেইং ফিল্ড করা সম্ভব কিনা, আমরা এটা জানতে চাইবো। আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে এই ব্যারিস্টার রফিকুল হক, আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাইবো যে সংবিধানের মধ্যে অনির্বাচিত কোনো লোকের আশাটা বার করা হয়েছে, প্রধানত যে কারণটি বলা হয়েছে সেটা হচ্ছে অসাংবিধানিক শক্তিকে যাতে একদিনের জন্য ক্ষমতা না না পায়। কিন্তু আমরা একটু জানতে চাই যে অসাংবিধানিক শক্তি কখনো সংবিধান মেনে আসে কিনা, ভাই, বা সংবিধান দিয়ে আটকানো যায় কিনা? আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স আছে সংবিধান মেনে আসে না, কিন্তু এখন অ্যাজ অন টুডে যদি কেউ ভেঞ্চার করতে চায় সংবিধান ভেঙে আসার জন্য, হি হেড দিস ডেজ, না সেদিন চলে গেছে। আমরা সবাই বলে আপনারা ঝগড়া করছেন তৃতীয় শক্তি আসবে, কে রে তৃতীয় শক্তি? কার বাপের সাধ্য আসে যে ইলেকটেড এতে আসবে? তুই ঢোক দেখি কোন জেনারেলের সাহস আছে। হ্যাঁ, সব যারা করেছিল তারা কে কোথায় পড়ে আছে দেখো গে। আচ্ছা। ফলে সেই সব ওই থার্ড সবসময় একটা ভয়, জুজুর ভয়, তৃতীয় শক্তি আসবে, তৃতীয় শক্তি। তা না, কথা হচ্ছে আমাদের মিলেমিশে দুই পার্টিতে মিলে একটা সুস্থ নির্বাচন করে 5 বছরের জন্য আমাদের শান্তি দেয়, বা আমরা জানি যে হ্যাঁ সুরঞ্জিত আসলো কিংবা তারেক জিয়া আসলো বা মওদুদ আহমেদ আসলো। মওদুদ আহমেদ আসলো, জি। তো সেটা না হয় আননেসেসারি এই সমস্ত প্রশ্ন তুলে কি লাভ? আর তৃতীয় শক্তি আসার স্কোপ চলে গেছে। আমি জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যদি একটু আশার কথা বলতেন আমাদেরকে 1 মিনিটে, কারণ আমাদের দর্শকরা যারা এসএমএস পাঠাচ্ছেন তারা আসলে খুবই নিরাশ, তারা একটা শঙ্কার মধ্যে বাস করছেন, যেটি ব্যারিস্টার রফিকুল হক বলছিলেন যে আমাদের একটু শান্তি দেওয়ার কথা। আপনার মুখ থেকে যদি কোনো একটা শান্তির প্রত্যাশা। আমার এই শ্রোতাদের উদ্দেশ্যেও বলতে চাই, আপনাদেরকেও বলতে চাই, আমি তো আজীবনের রাজনীতিতে, আমি তো ভোট পাগলা মানুষ, বুঝছেন? আমি তো ভোট করেই রাজনীতিতে এসেছি, ভোট করেই থাকবো। আমার ধারণা এখন যে অবস্থা, যে রফিক ভাই যে লাস্ট কথাটা বললেন, যে কেউ ঢুকে যাওয়ার মতো বর্তমান, যেটি 80 দশকে সম্ভব ছিল, একবিংশ শতাব্দীতে সেটা সম্ভব না। সেই কারণে আমার ধারণা নির্বাচন হবে, এবং এই নির্বাচনে বিরোধী দল আসবে, মানে বিএনপি আসবে আপনি আসবে। মনে করছেন? এবং আমি আরেকটা কথা বলতে চাই, কে সরকারে থাকলেন, কে প্রধান থাকলেন, কে অপপ্রধান থাকলেন, এখন নির্বাচনে কারো রিগিং করার Scope নেই। স্কোপই নেই, আমি বলে দিলাম। এরপরে নির্বাচনের পরে আমাকে জিজ্ঞেস করেন, এবং যেই থাক, আপনি কর্পোরেশন ইলেকশন, যে লাস্ট ইলেকশন যেটা হলো এটা গাজীপুরে, এই সময় সরকার অত্যন্ত সচেতন ছিল এবং খুব সেন্সিটিভ ছিল, ক্যান্ডিডেটও খুব ভালো ক্যান্ডিডেট, এবং সাংঘাতিক ভালো ক্যান্ডিডেটের পরেও সেখানে দেখা গেল মেকানিজম তো হলো না, মেকানিজমে কোনো ধরাও পড়লো না, চেষ্টাও হলো না, নির্বাচন হয়ে গেল। সুতরাং এই জিনিসটি বুঝবে। এবং লাস্ট কথাই বলি, এই দেশে জনগণ যা চাইছে তাই হয়েছে, জনগণ যা চায় নাই তা কোনোদিনই হয়নি। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আপনার কাছে শুনবো। আমিও মনে করি যে আলটিমেটলি একটা নির্বাচন হবে, কারণ এখন যে অবস্থায় আমরা আছি এখানে কিন্তু আলাপ আলোচনার সম্পূর্ণ সুযোগ আছে, এবং
যদি আমরা ক্রাইসিসটা, আমরা অনেকে অনেক কিছু বলছি, কিন্তু ক্রাইসিসটা কিন্তু একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের হেড কে হবে, প্রধান কে হবে। এইটা যদি আমরা রিজলভ করতে পারি, এবং এটা রিজলভ করতে না পারার কোনো কারণ আছে বলে আমি মনে করি না, কারণ একটা সময় অবশ্যই এটা আর পরে কেউ বলেনি। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি সৈয়দ আশরাফ কিন্তু একসময় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে দরকার হলে সরকার প্রধান কে হবেন এটা নিয়েও আলোচনা করা যেতে পারে, উনি বলেছিলেন একবারই বলেছেন, বাট আফটার দ্যাট ইট ডিড নট রিপিটেড হয়। ব্যারিস্টার আনিসুল মাহমুদ, আপনাকে ধন্যবাদ আপনার ইয়ার জন্য। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আমি ব্যারিস্টার রফিকুল হকের কাছে একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি না করে পারছি না। তিনি এইচ খান পটিয়া চিটাগং থেকে বলছেন যে সংসদ বহাল রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া উচিত কিনা বিএনপি। ভাই এটা পিওর পলিটিক্যাল ব্যাপার, এটা আমি বলবো না। তবে বিএনপি চায় না, এইটুকু জানি। জি, বিএনপি চায় না, কিন্তু এই সরকার যে কোনো রিগিং এর সম্ভাবনা নাই, কোনো কিছু না, সম্ভাবনা নাই। তা সত্ত্বেও বিএনপি সামাও তারা ভাবে যে হাসিনা থাকলে তারা হাসিনার প্যাঁচে জি, বেরিয়ে আসতে পারবে না। কিন্তু আমি মনে করি না, ব্যক্তিগতভাবে আমি মনে করি না। আমি মনে করি বর্তমান প্রেক্ষিতে এই যে মিডিয়া এবং মানুষ যত সচেতন হয়েছে, সেখানে হাসিনা থাকুক, খালেদা থাকুক, যে থাকুক, ইলেকশনই হবে। মানুষ ঠিক যাকে চায় তাকেই ভোট। আমার মনে হয় যে আজকের আলোচনায় ব্যারিস্টার রফিকুল হক, জনসুরঞ্জিত সেনগুপ্ত এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আপনারা স্পষ্টই বলেছেন যে মানুষ যা চায় তারই ইচ্ছার প্রতিফলন আসলে ঘটবে। আমরা আশা করি যে যেহেতু প্রজাতন্ত্রের মালিক জনগণ, মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়ই। শুভরাত্রি।